বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। আমি গাইব গাইব বিজয়েরই গান। পাক বাহিনী বাংলাদেশের বিভিন্ন স্থানে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন ও অবরুদ্ধ। আজ থেকে পঙ্গাল মুলুকে মুছাগো রাজত্ব। ৭১-এর সেই আওয়াজ আজও বাজে আমাদের অন্তরে একই সুরে। তাই স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে গ্রামীণ ফোন নিয়ে এলো মুক্তিযুদ্ধ পোর্টাল। ৭১-৭১-এ কল করলে শুনতে পাবেন মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা, গান, কবিতা সহ আরো অনেক কিছু। কাছে থাকুন গ্রামীণ ফোন। মশাদের উৎপাত নিমিষেই থেমে যাক। এক্সপেল। পড়া লেখার কোনো এক ফাঁকে মুখে চলছে লুকোচুরি, চুপি চুপি মুখে 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 তো সারাটা দিন তবু মুখে মুখে খেয়ে মেজাজটা জন্ম মুখে ডিম আর ফ্রুটসের টাটকা স্বাদে টিফিনের সেরা কেক, টিফিন কেক এখন মুখে মুখে। টিফিন কেক মুখে মুখে। হঠাৎ একদিন টিকিট টিকিট কোথায়? এক্সকিউজ মি। ক্লোজার এর অ্যান্টিব্যাকটেরিয়াল মাউথওয়াশ দেয় সতেজ নিঃশ্বাস আর মাইক্রো হোয়াইটনেস দেয় ঝকমকে মজবুত ত্বক। আপনারও কি আছে ক্লোজার কনফিডেন্স? সমস্যাটা কি? আমার আবার কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই তো, আমি ভালো আছি। স্বপ্নে কি দেখো সেইটা বলো। স্বপ্নে দেখি আমার চারপাশে অনেক টাকা আর আমি টাকার মধ্যে গড়াগড়ি খাই। টাকার স্বপ্ন দেখা তো দোষের না, আমিও দেখি। ওনার আসল সমস্যাটা কি? ও ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে বাসা থেকে বের হয়ে যায়। আপনি ঘুমের মধ্যে কোথায় যান? কোথায় যাই মানে? আইটম আপ করতে যাই। স্বপ্নে যে টাকাগুলো দেখি সেগুলো দ্বিগুণ করতে হবে না? সবাই এখন দ্বিগুণ করার স্বপ্নে বিভোর, কারণ বাংলালিংক দিচ্ছে রিচার্জে 100% বোনাস। অফারটি উপভোগ করতে আরইজি লিখে SMS করুন 7324 নাম্বারে। যেখানেই দিন বদলের চেষ্টা, সেখানেই বাংলালিংক। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর ওসমান ফারুক বলছিলেন সার্বিক অবস্থা নিয়ে, রাষ্ট্রপতির আহ্বান এবং তার ক্ষেত্রে বিভিন্ন বিশ্লেষণ নিয়ে। আমরা বিরতির সময় যে জিনিসটি লক্ষ্য করলাম, আজকে আমরা যারা এই টেবিলের পাশে আছে এবং যারা দূর থেকে কথা বললেন, তাদের মাঝেই কিন্তু একটা বিভক্তি রয়েছে যে এই সংলাপটার ধরন সম্বন্ধে কি হবে না হবে সেটি। আমার প্রথম কথা হলো যে প্রশ্নটি এখানে উঠেছে যে রাষ্ট্রপতি কি স্ব-উদ্যোগে করেছেন না উনি প্রধানমন্ত্রীর পরামর্শে করেছেন। মোস্ট লাইকলি প্রধানমন্ত্রী পরামর্শে করেছেন। যদি করে থাকেন তাহলে ইয়াহিয়া আখতার সাহেব যে প্রশ্নগুলো তুলেছেন, আমরা তো এজেন্ডাটা জানার প্রয়োজন হয়েছে। হঠাৎ করে কাগজে এলো, চিঠি এলো যে আপনারা আসেন কথা বলেন নির্বাচন কমিশন সম্বন্ধে। এই প্রেক্ষিতে তো কোনো দলের পক্ষে যাওয়া সম্ভব না, কেননা আরও অন্যান্য ইস্যু রয়েছে। আমি বিএনপি যাবে কি যাবে না সে কথা বলছি না, এটা একটা ন্যায্য প্রশ্ন আসতে পারে যে আমরা এজেন্ডাটা জানতে চাই। এবং আমি নিশ্চিত যে যেভাবে এদেশের সরকার প্রধান এবং রাষ্ট্রপতির অফিস কাজ করে, এতে নিশ্চয়ই প্রধানমন্ত্রী কর্তৃক প্রধানমন্ত্রীর পরামর্শ কমে তিনি তার এগুলো ডেকেছেন। দ্বিতীয় কথা, সার্চ কমিটি সম্বন্ধে বলা হয়েছে। সার্চ কমিটিটা কে করলো? সার্চ কমিটির পর্যায়ে তো যদি একটা সার্চ কমিটি করে থাকে এবং সেই সার্চ কমিটির রিপোর্ট যদি রাষ্ট্রপতির সাথে আলোচনার বেসিস হয়ে থাকে, তাহলে সেই সার্চ কমিটিটার সময় তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করার প্রয়োজন রয়েছিল। আমি আবারও বলছি যে আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের যে বাস্তবতা, সেটার নিরিখে সব চিন্তা করতে হবে। আমেরিকাতে ইলেকশন কমিশন বলে কিছু নাই, কিন্তু ইলেকশন হয়ে যাচ্ছে। প্রেসিডেন্সিয়াল পাওয়ার বলতে পারেন শেয়ারিং হয়, কিন্তু বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল পাওয়ার অ্যাবসলিউটলি মিনিমাম রাখা হয়েছে। এমনকি সংসদ যদি বাতিলও করতে হয় সেটা প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করতে হবে। কাজে এই সম্বন্ধেও আমরা জানি, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র না কিন্তু পড়েছি রাষ্ট্রবিজ্ঞান,
যে এখানে যে পাওয়ার শেয়ারিং বিটুইন প্রাইম মিনিস্টার এন্ড প্রেসিডেন্ট যেটা রয়েছে সেটাও কিন্তু অত্যন্ত ন্যূনতম বলে রয়েছে। আর ইনফর্মাল টক্সের কথা আপনি বলেছেন, আজকে বলা হচ্ছে যে সব আলাপ গিয়ে যে সংবিধানের যে সংশোধনীটি হলো যেটি সংসদে গিয়ে কেন হচ্ছে না। আমরা তো তাই বলেছি, সংসদে সবকিছু হতে পারে না, বিশেষ করে সংসদে যে একটা পরিবেশ রয়েছে সেখানে বিরোধী দলে যাওয়া সম্ভব না। ইনফর্মাল চ্যানেলে টক হওয়া দরকার। এবং রাষ্ট্রপতি গিয়ে যখন প্রধানমন্ত্রী বলেছেন যে আমি ধরে নিচ্ছি যে উনি পরামর্শ দিয়েছেন এই ধরনের, এর আগে তো একটা ইনফর্মাল টক করা যেত বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, আমরা এই ধরনের একটা সমস্যার সমাধানের জন্য আমরা যাচ্ছি, আপনারা কি মনে করেন, একটা পরামর্শ করা যেত। কাজে আমি মনে করি যে হোল জিনিসটাতে যে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে সরকারি দল, বিরোধী দল এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে একটা ট্রাস্ট ডেফিসিট রয়েছে, বিশ্বাসের যে একটা ঘাটতি রয়েছে, এই ধরনের কার্যক্রমে সেই ধরনের বিশ্বাসের ঘাটতিটা আরো বেশি প্রবল হয়ে ওঠে। বিশ্বাসের ঘাটতিটা কমানোর জন্য উদ্যোগ নেওয়া উচিত না? উদ্যোগ নেওয়া উচিত, সবার সাথে মিলে করতে হবে। একতরফা ইউনিল্যাটারাল, এটা সরকারের পক্ষ থেকে একটা ইউনিল্যাটারাল এফোর্ট হয়েছে। আওয়ামী লীগ এখন যেরকম মানে যত শক্তি নিয়ে, যত সংসদে যত এমপি নিয়ে তাদের তো কোনো কিছু করার জন্যই আসলে কাউকে কোনো কিছু জিজ্ঞেস করার দরকার নাই। সেটা কি তাদের সদিচ্ছা না? যে যদি এটা প্রধানমন্ত্রী, আপনার প্রধানমন্ত্রী পরামর্শ দিয়ে থাকেন রাষ্ট্রপতিকে, ঠিক আছে, সদিচ্ছা যদি হয়ে থাকে, আজকে তো দেশে আরো বহুবিধ সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না? অর্থনীতি সংক্রান্ত সমস্যা রয়েছে, অর্থনীতি ধসে যাচ্ছে, সে সম্বন্ধে কেন আলাপ হচ্ছে না? সে সম্বন্ধে কেন রাষ্ট্রপতিকে বলা হয় না বিভিন্ন দল বিভিন্ন অর্থনীতি নিয়ে একটু আলোচনা করেন? আপনি একটা পার্টিকুলার ইস্যু নিয়ে এলেন, সামগ্রিক পরিস্থিতি না চিন্তা করে। তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা সবচেয়ে বেশি এখন একটি প্রকট ইস্যু হয়ে দাঁড়িয়েছে, কেননা বিএনপি বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার যদি পুনর্গঠিত না হয়, কনস্টিটিউশন সেই, তারা নির্বাচনে যাবে না। এবং যদি সেই নিশ্চিতি যদি না পায়, সেই অ্যাসুরেন্স যদি না পায়, এই বিষয়টিও বিবেচনা করা হবে, তখন তো ইলেকশন কমিশনের সঙ্গে আলাপ করে কোনো লাভ নেই। কেননা আমরা বিশ্বাস করি, এবং আপনি এই ব্যাপারেও যদি বিভিন্ন স্তরে আলাপ করেন, এই ধরনের একটা বিভক্তি পাবেন আজকে এই টেবিলে বা টেলিফোনে আলাপে যে বিভক্তিটা পাচ্ছেন, যে মানুষ চিন্তা করে সব রকম প্রোজ এন্ড কনস রয়েছে, একটা বিভক্তি রয়েছে। এবং এই বিভক্তিটা কমানোর জন্য, দূরত্ব কমানোর জন্য যে ধরনের একটি বিজ্ঞ প্রচেষ্টা নেওয়ার প্রয়োজন, সবার সাথে বিহাইন্ড দ্য ডোর অনেক কাজ করতে হয়। আপনি হঠাৎ একটা কাগজে দিয়ে দিলেন যে রাষ্ট্রপতি ডাকবে, সেটার আগে আরো গ্রাউন্ড ওয়ার্ক করা উচিত ছিল। বিশেষ করে আমি সার্চ কমিটির কথা এখন শুনলাম, সার্চ কমিটি যদি হয়ে গিয়ে থাকে, সার্চ কমিটি যদি রেকমেন্ডেশন গিয়ে থাকে, তাহলে বিরোধী দল কি যাবে শুধু সেটাতে হ্যাঁ বলার জন্য না বলার জন্য? তাদের সংযোগে একত্র সার্চ কমিটিটা করা উচিত ছিল বলে আমি মনে করি। যদি আমরা মানে তর্কের খাতিরে ধরে নেই যে এই রাষ্ট্রপতি সংলাপটার উদ্যোগ না নিতেন, তাইলেও তো এই অবস্থার কোন রকম কোনো পরিবর্তন, একই তো অবস্থা থাকতো না? একই অবস্থা থাকতো, কিন্তু রাষ্ট্রপতির উদ্যোগের ফলে এটা ফলপ্রসূ হবে কিনা, আমি কাগজে অনেকের বক্তব্য দেখেছি, এটা একটা বিভ্রান্ত করার প্রচেষ্টা। আমরা যে একটা যে আন্দোলন চলছে যে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করা হোক, সেই আন্দোলনটিকে বিভ্রান্ত করার জন্য এই প্রচেষ্টা নেওয়া হয়েছে, এই ধরনের কথা হচ্ছে। কাজে এই ধরনের সন্দেহ যেন না জাগে, এবং এই আমি আশা করি যে রাষ্ট্রপতি যে উদ্যোগ নিয়েছেন এটা সত্যিকার ভাবে যদি এটা সফল হয়, দেশের জন্য মঙ্গল। কিন্তু সফল হওয়ার জন্য যে বিল্ডিং ব্লকসগুলো প্রয়োজন, সেই বিল্ডিং ব্লকস এখানে সম্পূর্ণভাবে অনুপস্থিত রয়েছে। অধ্যাপক মাহমুদ খান, ডক্টর ওসমান ফারুক বলছিলেন যে বাংলাদেশে রাষ্ট্রপতির ক্ষমতা একেবারেই মিনিমাম, এ ব্যাপারে আপনি কোনো মন্তব্য করবেন কিনা? এখানে কতগুলো কথা বলা হচ্ছে, যেটা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে পার্লামেন্টারি গভর্নমেন্টে রাষ্ট্রপতির ক্ষমতা সবসময় খুবই কম থাকে। এরকম উদাহরণ কোনো দেশে দেখানো যাবে না যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের রাষ্ট্রপতির অনেক ক্ষমতা আছে। এটা কোনো সময় ছিল না, কোনো দেশে আছে বলে আমার খুব জানা নাই। আর যে কথাটা ডক্টর ওসমান ফারুক বলার চেষ্টা করেছেন ব্যালেন্সের কথা, সেটা ফ্রেঞ্চ প্রেসিডেন্সিতে অনেক সময় দেখা যায় যে প্রেসিডেন্সির সঙ্গে কিছুটা ক্ষমতা ভাগ করে নেয় মন্ত্রীরা, সে অর্থে পার্লামেন্টের সঙ্গেও তার ক্ষমতা শেয়ার করে। আরেকটা কথা বলতে হবে যে আমরা ক্ষমতা শেয়ার করার যেরকম বলছি, একটা কথা আমি ঠিক বুঝতে পারি না, সেটা হচ্ছে 3 বছর আগে নির্বাচন হয়েছে, 3 বছর আগে নির্বাচন হলো, বিরোধী দল পার্লামেন্টে যায় না কেন? তারা সেখানে কথা বলতে পারেন না, তারা বলেছেন যে আমরা কথা বলতে পারি না, সেই জন্য আমরা যাই না। তো এই জিনিসটা যদি তারা বলেন, তাহলে তারা যখন ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগের তো একই কথা ছিল, তারা কথা বলতে পারতেন না বলে তারা যাননি। আর একটা কথা হচ্ছে, আপনি একদিকে বলছেন যে রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নাই, রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী যা পরামর্শ দিচ্ছেন সেইভাবে কাজ করছেন, যেটা সাংবিধানিকভাবে কথাটা ঠিক। কিন্তু একইভাবে আপনি তো অন্য চ্যানেলসগুলো বন্ধ করে দিয়েছেন, অল দি ফর্মাল চ্যানেলস ইউ হ্যাভ ক্লোজড, আপনি পার্লামেন্টে যান না।
পার্লামেন্টের কমিটির মিটিং আপনারা যান, কিন্তু পার্লামেন্টে যান না কেন? আপনারা রোড মার্চ করবেন, তা রোড মার্চ করে কি এই আপনার সমস্যার সমাধান আপনি করতে পারবেন? তা আপনি ইনফরমাল আলোচনায়ও যাচ্ছেন না, আপনি মহামান্য রাষ্ট্রপতি আপনাকে নিমন্ত্রণ করেছেন, সেই আলোচনাতেও আপনি যাবেন না, এবং সে নিয়েও আপনাদের বিভ্রান্তি আছে যে রাষ্ট্রপতি কার দ্বারা প্ররোচিত হয়ে এই কাজ করেছেন এটা, বা আদিষ্ট হয়ে করেছেন। আর একইভাবে আপনার যে দায় দায়িত্ব আছে, আপনি নির্বাচনে পাশ করে এসছেন, যে কনস্টিটিউয়েন্সি আপনি রিপ্রেজেন্ট করুন না কেন, আপনি পার্লামেন্টে যান না। কিন্তু আপনি পার্লামেন্টে যাচ্ছেন না, কিন্তু আপনি বলছেন যে সরকারের কোনো উদ্যোগ নেয় নেই কিছু, তো সেখানে তো আপনার প্রোটেস্টটা রেজিস্টার করলেন না কেন? আপনারা তো সেখানে বলেন নাই কিছু। অধ্যাপক ফেরদৌস হোসেন, আপনি যদি একটু বলতেন যে আপনারা ফরমাল যে জায়গায় আপনাদের যাওয়ার কথা, সংসদে আলোচনায় যাচ্ছেন না, বা এখন ইনফরমাল টকসের ব্যাপারেও আপনারা বিভিন্ন রকম সন্দেহ বা সংশয়ের কথা বলছেন। আপনারা মানে কি? আমি তো না, বিএনপি বা যদি বিরোধী দল বলি, বা বিরোধী দল যদি বলি আর কি, বিএনপির দায়িত্ব তো ডক্টর ওসমান ফারুক সাহেব নেবেন, আমি তো নেব না। আচ্ছা, কারণ আমি একজন অধ্যাপক, এবং অধ্যাপক হিসেবে এখানে এসেছি কথা বলতে। আমি যে বিষয়টা বুঝতে পারি সেটা হচ্ছে যে এইখানে সরকারের এজেন্ডা হচ্ছে একটি, তাদের মানে লক্ষ্য একটা, আর বিরোধী দলের লক্ষ্য হচ্ছে আরেকটা। এখানে বিরোধী দলের পক্ষ থেকে আমার জানা মতে কখনো কিন্তু বলা হয়নি যে আমরা একটা নিরপেক্ষ এবং স্বাধীন নির্বাচন কমিশন চাই না, এটা বলা হয়নি। বরং বলা হয়েছে যে আমরা একটা নিরপেক্ষ স্বাধীন নির্বাচন কমিশন চাই। তবে সাথে যে কথা বলা হচ্ছে তা হলো এই যে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না দলীয় সরকারের অধীনে। তার একটা ছোট্ট প্রমাণ দেই আপনাকে, যে গত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে নির্বাচন কমিশন সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে সেনাবাহিনী মোতায়েন করা হবে, এবং আগের দিন পর্যন্ত টেলিভিশনের বিভিন্ন খবরে বলা হয়েছে যে আগামীকাল ভোর 4টা থেকে সেনা মোতায়েন হবে, বা 5টা থেকে সেনা মোতায়েন হবে। দেখা গেল যে সরকার যেহেতু সেনা মোতায়েন করল না, অতএব নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কোনো গুরুত্বই আর বহন করল না। অথচ আমাদের সংবিধানের 126 অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে, ইট শ্যাল বি দ্য ডিউটি অফ অল এক্সিকিউটিভ অথরিটিস টু অ্যাসিস্ট দ্য ইলেকশন কমিশন ইন দ্য ডিসচার্জ অফ ইটস ফাংশনস। কিন্তু কি হলো যে সরকার নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনের ইচ্ছাকে বাস্তবায়ন করল না। এখন প্রশ্ন হলো যে সরকার যদি থাকে দলীয়, নির্বাচন কমিশন যদি নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে, এটা ধরে নেয়ারই তো কোনো সুযোগ নেই। তার কারণ হচ্ছে যে সরকারের যে এজেন্সিগুলো, সিভিল প্রশাসন, ল এনফোর্সিং এজেন্সিস যারা নির্বাচন কন্ডাক্ট করেন, তারা থাকবে সরকারের নিয়ন্ত্রণে, নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ করবার কোনো ক্ষমতা নেই। এবং যেটা স্পষ্টভাবে প্রমাণিত হলো যে নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করতে পারে নাই। এরপরে বিরোধী দলকে কি আবার বুঝিয়ে দিতে হবে যে একটা দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন স্বাধীনভাবে পরবর্তী নির্বাচন কন্ডাক্ট করতে পারবে? আমরা একটু নির্বাচন এটা কি বিশ্বাসযোগ্য হবে কারো কাছে? আমরা একটু নির্বাচন কমিশনার জনাব ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেনের কাছে জানতে চাই যে একটি আলোচনা আসছে যে নির্বাচন কমিশন যতই শক্তিশালী হোক না কেন, যদি একটি দলীয় সরকার থাকে তাহলে একটি স্বাধীন নির্বাচন সম্ভব না, এবং বারবারই নারায়ণগঞ্জের সেনা মোতায়েনের উদাহরণটি আসছে। এ ব্যাপারে আপনি কিছু? দেখুন, নারায়ণগঞ্জের সেনা মোতায়েনের যে বিষয়টি আসছে, ওনারা ঠিকই বলছেন, আমি ডিসপিউট করছি না। কিন্তু এটা নিয়ে কি এটা প্রথম নয়, এর আগেও 2003 সালেও আপনারা যদি পত্রপত্রিকা ওঠান, এবং আমাদের রিপোর্টে যেটা আছে, প্রতিবারই কিন্তু নির্বাচন কমিশন যখনই যা চেয়েছে কোনো সরকার থেকে পায়নি। এর আগেও 2003 সালে সেনা মোতায়েন নিয়ে এম.এ. সাঈদ সাহেবের সাথে সরাসরি তৎকালীন সরকারের মন্ত্রী এবং তৎকালীন সরকারের সাথে অলমোস্ট একটা কনফ্রন্টেশনাল পজিশনে চলে গেছিলেন। এগুলো আছে, রেকর্ড পত্রপত্রিকা আছে, আপনারা আশা করি দেখবেন। বিষয়টি আমি কিন্তু ওভাবে দেখছি না। ইলেকশন কমিশনকে শক্তিশালী করা মানে কি? আপনি কি এখানে মাসলম্যান দেবেন? তা ঠিক নয়। বর্তমানে বাংলাদেশের ইলেকশন কমিশনের যে সমস্ত আইন কানুন আছে, এবং আমার সামনে ঠিক এই মুহূর্তে ইন্ডিয়ান ইলেকশন কমিশনের আইনগুলো আছে, এবং সেটা যদি কম্পেয়ার করা যায়, যেটা আমি কম্পেয়ার করেছি, বাংলাদেশি ইলেকশন কমিশনের আইন এগুলো সংস্কারের পরে it has become more powerful than Indian Election Commission as far as the law is concerned. এখন কথাটা হলো যে কথাটা ডক্টর ফেরদৌস উঠিয়েছেন এবং অন্যান্যরা উঠিয়েছেন, আমি যতদূর শুনে থাকতে পারি, হু ইজ দি কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, যে কথাটা উনি উঠিয়েছেন, আমার প্রশ্নটা হচ্ছে হু ইজ দি কাস্টোডিয়ান অফ দি কনস্টিটিউশন
কনস্টিটিউশনে যদি কোনো ভায়োলেশন হয়ে থাকে বা যে কেউই করে থাকুন